কি হলো মামি? আমি বেঁচে আছি দেখে অবাক হলে বুঝি? শুকনো ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বললেন রুমি বেগম। তা আহ, তা হবে কেন কৌশিক? ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। তোমাদের বাড়িতে তোমরাই তো আসবে, আমার অনুমতি লাগে বুঝি? মাথাটা ঘুরে ইনায়ার পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়ার দিকে তাকালো কৌশিক, তারপর আবারও ওর মামির দিকে তাকিয়ে বলল, অথচ আমার বাড়ি থেকে তুমি আমার বোনকে বের করে দিয়েছিলে। এমনটা কেন করেছিলে মামি? আমার অনুপস্থিতিতে তুমি আমার বোনকে বিয়ে দিতে চেয়েছিলে কোন সাহসে? কৌশিকের কথা বলার ধরনে ভয় পেলেন রুমি বেগম। ওর ধমকে কেঁপে উঠলেন তিনি। এখন কি কৌশিক বাড়ি থেকে বের করে দেবে ওনাদের? অসুস্থ স্বামী আর বিয়ে উপযোগী মেয়েকে নিয়ে কোথায় যাবেন তিনি? রাস্তায় রাস্তায় হাঁটা ছাড়া আর তো কোনো উপায় থাকবে না। রুমি বেগমের কি যেন হলো, হুট করে মেঝেতে বসে কৌশিকের পা দুটো ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। বললেন বারবার, ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়েছে। আমি এত কিছু ভাবিনি তখন। কাশফিয়া সুখে থাকবে ভেবেই বিয়ে ঠিক করেছিলাম ওর। সুখে থাকবে বলে নাকি নিজের মাথার উপর থেকে ঋণের বোঝা নামাতে বিক্রি করতে চেয়েছিলে আমার বোনকে? আমি বেঁচে থাকতে ওর সাথে এমন অন্যায় করার সাহস দেখালে কিভাবে মামি? নাকি ভেবেছিলে আমি মরে গেছি, আমার বোনকে তাড়িয়ে সব কিছু দখল করবে বলে কি এত আয়োজন? চুপ রইলেন রুমি বেগম। কি বা বলবেন তিনি? এমনটাই তো চেয়েছিলেন মনে মনে। সব পেয়েও লোভ জেগেছিল ওনার মনে। 3 মাস ধরে প্রাণপ্রিয় বোনের খোঁজ নিচ্ছিল না কৌশিক। ওনার মাথায় এটাই এসেছিল কোনো অঘটন ঘটেছে, কৌশিক হয়তো বেঁচে নেই আর, তাই তো করেছেন এত কিছু। তার শাস্তিও পেয়েছেন। স্বামী ওনার অসুস্থ হয়ে পড়ে আছেন, ঘরের এক কোণে মেয়েটাও নানা অসুখ বিসুখ লেগেই আছে। আল্লাহ মেনে নিতে পারেননি ওনার এত অবিচার, তাই তো শাস্তি দিচ্ছেন এভাবে। মামির কান্নায় করুণা হলো না কৌশিকের, কিন্তু কাশফিয়া, ওর মনটা যে নরম। মামির কান্নায় কষ্ট পাচ্ছে কাশফিয়া নিজেও। কথার মাঝখানে কোথা থেকে ছুটে এসে রুমি বেগমের মেয়ে খবর দিল ওনাকে। আব্বুর অবস্থা খুব খারাপ আম্মু, তাড়াতাড়ি চলো। কান্না থামালেন রুমি বেগম, দ্রুত উঠে চলে গেলেন মেয়ের পিছু পিছু। কাশফিয়া, কৌশিক আর ওদের সাথে থাকা ইনায়াও গেল। দরজার সামনে আসতেই বিছানায় শুয়ে থাকা ফ্যাকাশে মামার চেহারাটা নজরে এলো কাশফিয়ার। ভাবলো মনে মনে, ইস, মানুষটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। ওর যে বড়ই কষ্ট হচ্ছে মামার জন্যে। বুকটায় কেমন ব্যথা হলো কাশফিয়ার। কষ্টে কান্নায় চলে এলো চোখ বেয়ে। স্ত্রী সন্তানের থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন কাশফিয়ার মামা আর রাফসান সাহেব। কাপা কাপা হাতটা তুলে ডাকলেন ওদেরকে। কৌশিক আর কাশফিয়া দুজনে মুখ চাচাই করলো, তারপর দৌড়ে গেল মামার কাছে। মামি যেমনই হন, মামা তো বরাবরই বটগাছের মতো আগলে রেখেছিলেন ওদের। কাশফিয়ার মামার মাথার কাছটায় বসলো, ওনার হাত ধরে বলল আশ্বাস দিয়ে, মামা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, এক্ষুনি তোমাকে হসপিটালে নিয়ে যাব। মলিন হাসলেন রাফসান সাহেব। বললেন ভাগ্নিকে, আমি তোকে দেখে রাখতে পারিনি রে মা, ক্ষমা করে দিস তোর এই অভাগা মামাকে। কথাটা বলেই বড় করে শ্বাস ছাড়লেন রাফসান সাহেব। কাশফিয়া বুঝলো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ওনার। মামার এমন অবস্থা দেখে কান্না করে দিল সে। কৌশিক মামাকে সান্ত্বনা দিয়ে বলল আবারও, এসব বলো না মামা, তুমি ভালো হয়ে যাবে। ইনা দাঁড়িয়ে দেখছে সবটা। ওনাকে হসপিটালে নিয়ে কাজ হবে না, বুঝতে পারছে ভালো করেই। তবে উপস্থিত সবাই ভেঙে পড়বে, তাই বলল না কিছুই। সময় পেরোলো কিছুটা। রাফসান সাহেবের অবস্থা আরও খারাপের দিকে গেল। বোনের কান্নার মামার অবস্থা দেখে কৌশিক তৈরি হলো ওনাকে হসপিটালে নিয়ে যাবে বলে, কিন্তু শেষ রক্ষা হলো না। শরীরটা কেমন ঠান্ডা হয়ে এসেছে রাফসান সাহেবের। সারা শব্দ না পেয়ে কৌশিক হয়তো আন্দাজ করলো কি ঘটেছে। চোখের ইশারায় কিছু বলল ইনায়াকে। দ্রুত এগিয়ে আসলো ইনায়া, চেক করলো রাফসান সাহেবকে। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে ওনার, বুঝতে বাকি নেই কারোরই। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাফসান সাহেব। কাছের মানুষের মৃত্যু যে খুব কষ্ট দেয় প্রত্যেককেই, যেভাবে কষ্ট পাচ্ছেন রুমি বেগম, ওনার মেয়ে আর কাশফিয়া। রাফসান সাহেবের দীর্ঘ 2 মাসের রোগভোগের অবসান হলো অবশেষে। কান্নায় ভেঙে পড়ল সবাই। কৌশিক দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে, চোখের কোণে একরাশ অশ্রু জমেছে ওর। কে বলেছে ছেলেরা কাঁদে না? কাছের মানুষ হারানোর কষ্ট যেমন কৌশিক বুঝে, মা বাবার পর আপন বলতে এই এক মামা ইচ্ছে ছিল ওদের। উনিও আজ চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে। রাফসান সাহেবের মৃত্যু পেরিয়ে গেছে 1 সপ্তাহ। একটার পর একটা ধাক্কা দুর্বল করে দিচ্ছে কাশফিয়াকে। সবকিছু ছেড়ে ইয়াসে চলে যাওয়াটা যে খুব কষ্ট দিচ্ছে ওকে, পোড়াচ্ছে ভেতরটা। কি করলে অবসান ঘটবে এই কষ্টের? কিভাবে আবারও কাছে পাবে ইয়াসকে? কাশফিয়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিল কৌশিক। কাশফিয়ার রুমের পরে ওর রুমটা। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। এত রাতে কাশফিয়ার রুমের দরজা খোলা দেখে চিন্তা হলো ওর। উকি মেরে দেখলো মেঝেতে বসে আছে কাশফিয়া। চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে। ভালো করে কাশফিয়াকে লক্ষ্য করলো কৌশিক। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালশিটে দাগ পড়েছে, লম্বা চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বলে দিবে অনেক দিন হলো নিজের যত্ন নেয় না কাশফিয়া।
দীর্ঘশ্বাস ছাড়ল কৌশিক। ভাবলো মনে মনে বয়স বাড়ার সাথে সাথে কাশফিয়া চঞ্চলতাও কি কমে গেছে। কিন্তু বাড়ি ফেরার পর থেকে যে কৌশিক আগের চঞ্চল কাশফিয়াকে মিস করে যাচ্ছে সারাক্ষণ। কৌশিক তো ভেবে এসেছিল এতদিন পর ওকে দেখে দৌড়ে এসে চাপড়ে ধরবে কাশফিয়া, কত শত অভিযোগ জানাবে তাকে, কিন্তু না, তো কিছুই হলো না। কাশফিয়ার মলিন চেহারার দিকে তাকালে মনে হয় বিষণ্ণতা ঘিরে ধরেছে ওকে। কথাগুলো ভেবে বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল কৌশিকের। ওর অনুপস্থিতিতে কি এমন ঘটেছে কাশফিয়ার সাথে? কেন এভাবে ভেঙে পড়েছে ওর বোন? কৌশিক কথা বলতে চাইল কাশফিয়ার সাথে। ওর রুমে যাবে বলে পা বাড়াতে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। মাথাটা ঘুরিয়ে তাকালো কৌশিক, দেখলো ইনায়া দাঁড়িয়ে আছে ওর থেকে 2-3 হাত দূরে। ইনায়া ওর চোখের ইশারায় কাশফিয়ার রুমে যেতে বারণ করলো কৌশিককে। কৌশিকও শুনলো ইনায়ার কথা, একবার তাকালো মেঝেতে বসে থাকা কাশফিয়ার দিকে, পরে আবার রুমের দরজাটা আটকে চলে গেল ইনায়ার সাথে। আকাশটা ঢেকে আছে অন্ধকারে, নিস্তব্ধতা বিরাজ করছে চারিপাশে। ইনায়ার কৌশিক দুজনাই দাঁড়িয়ে আছে ছাদে, তাকিয়ে আছে আকাশ পানে। অনেকক্ষণ হলো এভাবে দাঁড়িয়ে আছে দুজন। নীরবতা ভেঙে কথা বলল কৌশিক। আমার বোনটার কি হলো ইনায়া? ওর এই বিধ্বস্ত অবস্থা চোখের সামনে দেখতে পারছি না আমি। কৌশিকের কথার উত্তরে বলল ইনায়া। ওকে ওকে একা থাকতে দাও কৌশিক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলেই চলে যাচ্ছিল ইনা, পথে আটকালো কৌশিক। শক্ত করে ওর হাত চেপে ধরলো। ভ্রু কুঁচকে ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমার আবার কি হলো? আমার ফিরে যাওয়ার সময় হয়েছে কৌশিক, আব্বু আম্মু বারবার কল দিচ্ছেন। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? আমি এখানে থাকতে আসিনি কৌশিক। এক ঝটকায় কৌশিকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইনা। পা বাড়ালো আবারও চলে যাবে বলে। কানে এলো কৌশিকের কণ্ঠস্বর। বিয়ে করবে আমাকে? থেমে গেল ইনার পা জোড়া। চোখে মুখে ওর খুশি ঝিলিক। কৌশিকের মুখে এই কথাটা শুনবে বলেই তো অপেক্ষা করছে সে। দেরিতে হলেও কথাটা শুনলো। তবে ফিরে তাকালো ইনা। কৌশিক ওর কাছে এসে হাত দুটো ধরে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু হবে ইনায়া? ভালোবাসবে আমাকে? মুচকি হাসলো ইনা। উপর নিচ মাথা নাড়িয়ে সাই জানালো কৌশিকের কথায়। কৌশিকও হাসলো ইনার হাসির উত্তরে। ওকে আগলে নিল নিজের বুকে। কলেজে যাবে বলে রেডি হচ্ছে কাশফিয়া। সকালে সিমির ফোন পেল সে। সুফিয়া বেগম নাকি অসুস্থ হয়ে পড়েছেন হুট করেই। ওনাকে দেখবে বলেই যাচ্ছে। হোস্টেলে যাওয়াটা বাহানা মাত্র। ইয়াস না থাকলে ওই বাড়ি আর বাড়ির মানুষগুলোর সাথে যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে সে। মায়ের মতো শাশুড়ি অসুস্থ শুনে মন টিকছে না ঘরে, তাই তো সকাল সকাল রেডি হচ্ছে ও বাড়িতে যাওয়ার জন্যে। কৌশিককে তো আর বলা যাবে না এই বিয়ের বিষয়ে। কৌশিক কেমনভাবে নেবে বিষয়টা এটাও তো জানা নেই কাশফিয়ার। আয়নার কাছেই দাঁড়িয়েছিল কাশফিয়া, চুলগুলো ঠিক করে নিচ্ছিল। তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়ার প্রতিবিম্ব দেখলো সে। ঘুরে তাকালো ওদিকে, হেসে ভেতরে আসতে বলল ইনায়াকে। 2 হাতে কতগুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে ইনায়া। সবগুলো বিছানায় রেখে একটা একটা করে কাশফিয়াকে খুলে দেখালো সব। ওর পছন্দের সব জিনিসপত্র, চকলেট, চুড়ি, কত রকমের কসমেটিক্স রাখা এক একটা ব্যাগে। অবাক হলো কাশফিয়া। ইনায়া জানলো কিভাবে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? পরক্ষণে আবার ভাবলো হয়তো ওর ভাই বলেছে। ইনায়া মুচকি হাসে জিজ্ঞাসা করলো কাশফিয়াকে, কেমন আছো উপমা? দ্রুত গতিতে মাথা তুলে তাকালো কাশফিয়া। হাসি মুখটা চুপসে গেল ওর। এই অতি পরিচিত ডাকনামটা যে কেবল ইয়াসের মুখেই মানায়। ইনা এই সেই নামে কেন ডাকছে ওকে? নিজেকে স্বাভাবিক করে বলল কাশফিয়া। এই নামে আমাকে ডেকো না ইনায়া আপু। কেন, এই নামে স্পেশাল কেউ ডাকে বুঝি? চুপ করে রইল কাশফিয়া। ওর যে নামটা শুনলে মনে পড়ে ইয়াসের কথা, পরে আবার নিজেকেই বকাঝকা দেয়। কেন ভাবে ওই স্বার্থপর মানুষটার কথা? ধ্যান ভাঙল কাশফিয়ার। ইনা ডেকে বলল ওকে। এই মেয়ে, কি ভাবছো এত? কথা কাটানোর জন্যে বলল কাশফিয়া। কই কিছু না তো, তোমরা বিয়ে করছো কবে? তোমার এক্সাম শেষ হলে। আমার এক্সামের সাথে তোমাদের বিয়ের কি সম্পর্ক? তোমার এক্সাম শেষ না হলে আমাদের সাথে লন্ডন যাবে কিভাবে? ইনার কথায় হাসলো কাশফিয়া। সময় নষ্ট করলো না। আর ইনার নিয়ে আসা জিনিসপত্র সব গুছিয়ে রেখে চলে গেল সে কলেজের উদ্দেশ্যে। কথা ছিল কাশফিয়ার এক্সামের পরে লন্ডনে ফিরে যাবে কৌশিকরা। কিছুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে কাশফিয়ার। এরই মধ্যে আবার ইনার আব্বু আম্মু এসেছেন দেশে। কৌশিক ইনার আংটি বদল হয়েছিল আগেই। বিয়েটাও ফেলে রাখতে চাইলেন না ওনারা। কৌশিক ছেলেটা দেখতে সুন্দর, ভালো চাকরি করে, তার উপর আবার একমাত্র মেয়ের পছন্দ, তাই বিয়েতে বাধা দেননি কেউই। সুন্দর মতো বিয়ে হয়েছে ওদের। কৌশিক ইনার বিয়ের 1 সপ্তাহ হলো কাশফিয়ার পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন। রেজাল্টও বেরিয়ে যাবে হয়তো, তাই আর দেরি করলো না কৌশিক। আজকেই ওরা ফিরে যাবে লন্ডনে।
বাড়িতে এখনো আছেন রুমি বেগম। উনি চিরকৃতজ্ঞ কৌশিকের কাছে। এত কিছুর পরেও যে ঠাঁই দেবে বাড়িতে ধারণাতেও ছিল না ওনার। সময়টা সকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে কাশপিয়া। কোলে ওর ছোট্ট একটা বিড়াল ছানা। কাশপিয়া এই বিড়ালটার নাম দিয়েছে মমি। দিনের বেশিরভাগ সময় এই বিড়ালটার সাথেই কথা বলে কাটায় সে। বাতাস বইছে চারিদিকে। সেই বাতাসের সাথে পাল্লা দিয়ে রাস্তার দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো দুলছে বারবার। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে কাশপিয়া, তাও একা একা। কৌশিক বাহিনী একে বলে আসেনি কিছুই। ওরা চিন্তা করছে হয়তো, করলে করুক। কাশপিয়ার মনটা ভালো নেই। মন খারাপগুলো উড়িয়ে দিতেই প্রকৃতির সাথে বন্ধুত্ব করতে এসেছে সে। একটা সাদা কালো রঙের লং কুর্তি পরেছে কাশপিয়া। গলায় সাদা রঙের একটা ওড়না পেঁচিয়ে রেখেছে। কোমর পেরিয়ে যাওয়া লম্বা চুলগুলো খুলে দিয়েছে। হাঁটতে হাঁটতে একটা অর্ধপরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন ইনায়ের সাথে ঘুরতে বেরো হলো, এখানে এসেই দেখা হয়েছিল মমির সাথে। তারপর আর কি, মমিকে ভালো লাগলো কাশপিয়ার। অসহায়ের মতো একা একা ঘুরছিল মমি, তাই নিয়ে গেল নিজের সাথে করে। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থেকে এইসবই ভাবছিল কাশপিয়া। ভাবলো এবার চলে যাবে জায়গাটা ছেড়ে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে আবারও সামনে নিল নিজেকে। কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল তখন। কাশপিয়া চারিদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে। না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতর গিয়েই খুঁজবে। ফ্ল্যাটের ভিতর ঢুকে আশেপাশে মমিকে খুঁজলো কাশপিয়া। পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে মানুষটার দিকে তাকালো কাশপিয়া। পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে কাকে দেখছে সে? ইয়াস দাঁড়িয়ে আছে কাশপিয়ার থেকে কিছুটা দূরেই। কাশপিয়ার যে বিশ্বাসই হচ্ছে না কিছুই। সে কি স্বপ্ন দেখছে, না হয়তো সত্যি দেখছে। ওর যে ইচ্ছে করছে ইয়াসের কাছে যেতে, ইয়াসকে জিজ্ঞাসা করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। ইয়াস কি উত্তর দিবে কাশপিয়ার সব প্রশ্নের? হয়তো না। এতদিনে হয়তো ভুলেই গেছে সে কাশপিয়াকে। কাশপিয়া ভাবছে কথাগুলো। এরই মধ্যে মুখ তুলে তাকালো ইয়াস। ইয়াসকে ভালোভাবে লক্ষ্য করলো কাশপিয়া। আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে ইয়াস। গায়ে থাকা কালো রঙের শার্টটার বুকের মধ্যে দিকের কয়েকটা বোতাম খুলে রেখেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালের সাথে। ইয়াস তো অগোছালো নয়, তাহলে এই অবস্থা কেন ওর? ইয়াস তাকিয়েছে কাশপিয়ার চোখ বরাবর। একটু একটু করে এগিয়ে আসলো ওর কাছে। ইয়াসের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকেই জানতো কাশপিয়া এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্য। ইয়াস মুচকি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল কাশপিয়াকে। Welcome to our new home, Mrs. Yas Raihan. চোখ রাঙিয়ে তাকালো কাশপিয়া, ধারালো কণ্ঠে বলল, হু ইজ ইয়াশ রায়হান? এই নামের কাউকে আমি চিনি না, আর না তো আমি কারো মিসেস। বাঁকা হাসলো ইয়াস। কাশপিয়ার চোখে চোখ রেখে বলল, অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনি হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালেই হবে না উপমা। তুমি যে আস্ত আমিটাকে ধারণ করছো নিজের আত্মার গভীরতম স্তরে, নিঃশ্বাসের প্রতিটি কম্পনে। ইয়াসের কণ্ঠস্বরের প্রতিটা কথা কানে বাজছে কাশপিয়ার। সব রেখে ও একধানে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াসের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি দেখে রাগ হলো কাশপিয়ার। মানুষটা তো ভালোই আছে ওকে ছাড়া। কাশপিয়া তো বোকা যে ওকে ছেড়ে এসেছে, তার জন্যে হাই হুতাশ করে মরছে এতদিন। না, কাশপিয়া ভুল করেছে। ইয়াস নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে, আর ভালোবাসবে না নিজের সবটুকু দিয়ে। কাশপিয়া এগিয়ে এলো ইয়াসের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন ঘাপটি মেরে বসে আছে ইয়াসের কোলে। মনে হচ্ছে আগে থেকে চেনে ওকে। অবাক হলো কাশপিয়া। বিড়ালটা কি তবে ইয়াসের? হয়তো ইয়াসেরই। ওর ফ্ল্যাটের সামনেই তো পেয়েছিল মমিকে। নিশ্চিত হবে বলে জিজ্ঞাসা করলো কাশপিয়া, বিড়ালটা কি আপনার? ইয়াস তাকিয়েছিল কাশপিয়ার দিকেও। তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। কি যেন ভেবে কাশপিয়া চোখ সরিয়ে নিল অন্যদিকে। মুচকি হেসে বলল ইয়াস, আমাদের। তার মানে আপনার? হুম, আমার মানেই তো তোমরা, তোমার মানেই তো আমার, সুতরাং আমাদের। আপনার মানেই আমার? এটা কে বলেছে? আপনি আর আমি আলাদা। আপনার কিছুই আপনার নয়, আর না তো আমার কিছুই আপনার। পুরো তুমিটাই তো আমার উপমা। ইয়াসের মন ভোলানো কথায় তেমন পাত্তা দিল না কাশপিয়া। নিজের বলা কথাটা শেষ হতে চলে যাচ্ছিল সে। ইয়াসের কণ্ঠস্বর কানে আসলো আবার। মমে কি নেবে না? পা জোড়া থেমে গেল কাশপিয়ার। এই বিড়ালটার নাম যে ও মমি দিয়েছে, ইয়াস জানলো কি করে? অদ্ভুত সব প্রশ্ন যাচ্ছে কাশপিয়ার মনে। মমি কি কথা বলতে পারে? কোনোভাবে কি বলেছে কথাটা ইয়াসকে? পরক্ষণে আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশপিয়া, ধুর, কী সব ভাবছি। বিড়াল কি করে কথা বলবে?
ইয়াশ কি তবে কালো জাদু জানে? নাহলে শুনলো কোথা থেকে? কাশফিয়া বিড়ালটার নাম দিয়েছে মমি। মনের প্রশ্নগুলো সব মনেই রেখে দিল কাশফিয়া। ইয়াসের সাথে এত কথা বলতে চায় না সে। কাশফিয়া ঘুরে তাকালো, মেজাজ দেখিয়ে বলল ইয়াসকে, আপনি যেমন আপনার বিড়ালটাও তেমনই হবে। রাখুন ওকে নিজের কাছে। জেনে শুনে আমি সাপ পালবো না। কিন্তু মমি তো সাপ নয়, ও আমার আদরে বিড়াল ছানা, যতটা আদরে তুমি। কাশফিয়ার কানে যায়নি ইয়াসের কথা। সে তো একদিনে তাকিয়েছে ইয়াসের কোলে থাকা মমির দিকে। মনে মনে ভাবছে, যেমন বেঈমান স্বার্থপর মালিক তেমন তার বিড়াল। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল চলে গেল তাকে ছেড়ে। কাশফিয়ার রাগ হলো, মনে মনে ভেবে নিল মমি আর মমির মালিক কাউকেই ভালোবাসবে না। সে রাত প্রায় 1টার কাছাকাছি বিছানায় পড়ে ছটফট করছে কাশফিয়া। ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলে কেন বারবার দেখছে ইয়াসকে। ওর গায়ের পরিচিত পারফিউমের ঘ্রাণ পাচ্ছে বারবার। চেনা পরিচিত ডাকনামটা কানে বাজছে ওর। কেন হচ্ছে এমন? কেন নিজের মন থেকে চেয়েও বুঝতে পারছে না ইয়াসের অস্তিত্ব? মাঝে মাঝে এটা ভাবলে অবাক লাগে, কাশফিয়ার লোকটা পুরোপুরি দখল করে নিয়েছে ওর মন মস্তিষ্ক। তাই তো যেদিকে তাকায় সেদিকেই দেখতে পাই ইয়াসকে। অনেক ভাবনা চিন্তা করলো কাশফিয়া। বড় একটা শ্বাস ছেড়ে চোখ দুটো বন্ধ করলো আবারও। যাই হয়ে যাক, ঘুমোবে এবার, আর ভাববে না ইয়াসকে নিয়ে। এই হলো কাশফিয়ার উদ্দেশ্য। নিজের ভাবনায় কাশফিয়া সফল হলো বটে। অনেক চেষ্টার পর ঘুম এলো দু চোখের পাতায়। বেঘরে ঘুমোচ্ছে কাশফিয়া। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে, নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে স্পর্শের সাথে পরিচিত সে। আচমকায় চোখ খুলে তাকালো কাশফিয়া। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে কাশফিয়ার ঠিক পাশেই শুয়ে আছে ইয়াস। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ভরকালো কাশফিয়া। এত রাতে ইয়াস ওর রুমে কিভাবে আসলো? কেই বা করছে? চিৎকার দিতে চাইলো কাশফিয়া, কিন্তু তার আগে ইয়াস নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল ওর। কিছুক্ষণ না যেতেই কাশফিয়ার মুখের উপর থেকে নিজের হাতটা সরালো ইয়াস। আবারও কিছু বলবে কাশফিয়া, তখন ইয়াস আঁকড়ে ধরলো ঠোঁট জোড়া শক্ত করে কাশফিয়ার কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে। কাশফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াসের বুকে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবেই থাকলে মরেই যাবে সে, এই ভেবে সজোরে ধাক্কা দিল ইয়াসের বুকে, কিন্তু লাভ হলো না কিছুই। টলাতে পারল না ইয়াসকে। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল কাশফিয়াকে। সাথে সাথে ওর বুকে ধাক্কা দিল কাশফিয়া। জোরে জোরে শ্বাস ফেলে বলল, মানে কি এসবের? কেন এসেছেন এখানে? ঠোঁট কামড়ে হাসছে ইয়াস। উত্তর দিল কাশফিয়ার কথায়, তোমাকে আদর দিতে এসছি বউ। কতদিন হলে আদর দিই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। ইয়াসের কথা কাশফিয়ার রাগ হচ্ছে অনেক। মুখ ভেঙচি কেটে বলছে ওকে, একদমই না। তাহলে নিশ্চয়ই আমার চিন্তায় শুকিয়েছ। আমারই তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। ভ্রু কুচকালো কাশফিয়া। রেগে বলল ইয়াসকে, আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন আমি দিব্যি বেঁচে আছি, হাঁটা চলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এইসব মন ভোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। মুখ সরিয়ে নিল অন্যদিকে। বিছানা থেকে উঠল চলে যাওয়ার উদ্দেশ্যে। পা বাড়াতেই টান পড়লো ওর হাতে। ঘুরে তাকাতে ইয়াস একটা নেউকে বসালো নিজের কোণে, মিশিয়ে নিল নিজের বুকের সাথে। মুচকি হেসে বলল কাশফিয়াকে, আমাকে ভুলে গেছো উপমা? ইয়াসের মুখ পানে তাকালো কাশফিয়া। অভিমানী স্বরে বলল, হ্যাঁ ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? আরও কথা বলতে চেয়েছিল কাশফিয়া, কিন্তু বাধা দিল ইয়াস। হঠাৎ করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল কাশফিয়ার ঠোঁটে। কাশফিয়ার কি যেন হলো, বাধা দিল না ইয়াসকে। খামচে ধরল ওর মাথার এলোমেলো চুলগুলো। কিছুক্ষণ পর ইয়াস ছেড়ে দিল ওকে। ছলছল চোখ জোড়া নিয়ে কাশফিয়া তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। ইয়াস ওর কোলে বসে থাকা কাশফিয়ার হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাম পাশে। ঘাড় কাত করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ভুলিনি। তুমি তো আমার এখানটা ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয় অনুভব করাতে তোমার শূন্যতা। প্রিয় মানুষটার এমন কথায় অভিমানীর অভিমান ভাঙল কিনা কে জানে, কিন্তু সে যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, ইচ্ছা করছে ইয়াসকে জড়িয়ে ধরে কান্না করতে। পরক্ষণে আবার জেদ হচ্ছে, মনে পড়ে যাচ্ছে ইয়াস ওকে কষ্ট দিয়েছে এতদিন, সেও এত তাড়াতাড়ি ধরা দেবে না ইয়াসের কাছে। কারো পদধ্বনি ভেসে আসলো কাশফিয়ার কানে। হকচকিয়ে উঠল সে। কৌশিক বা ইনা কেউ যদি এত রাতে ইয়াসকে এখানে দেখে কিভাবে নিবে ব্যাপারটা? হয়তো খারাপ ভাববে ওর সম্পর্কে। অসহায় মুখ করে ইয়াসকে বলল কাশফিয়া,
আপনি চলে যান এখান থেকে। হুম হুম। আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাজামন না করে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে কি করবেন? ঠোঁট কামড়ে হাসছে ইয়াশ, একটু একটু করে এগিয়ে আসছে কাশফিয়ার দিকে। কাশফিয়া হয়তো বুঝলো কি হতে চলেছে, ধাক্কা দিতে চাইলো ইয়াশকে। কাপা কাপা কণ্ঠে বলল, ঠিক আছে। চুমু দিবে? চোখ মুখে রাগের আভাস কাশফিয়ার, তবু উপর নিচ মাথা নাড়ি জবাব দিল ইয়াশের কথায়। হাসলো ইয়াশ, এগিয়ে আসলো কাশফিয়ার দিকে। কাশফিয়া গলা আঁকড়ে ধরলো ইয়াশের, আলতো করে ঠোঁট ছোঁয়ালো ঠোঁটে। কাশফিয়ার রুমের সামনে দিয়ে যাচ্ছিল ইনা, ভাবলো দেখে যাবে কাশফিয়া ঘুমিয়ে পড়েছে কিনা। রুমের দরজাটা খোলাই ছিল, ইয়াশ এখানে এসেছে এটাও ইনার অজানা নয়, তবে ভেবেছিল এত সময় নিশ্চয়ই চলে গেছে ইয়াশ। দরজাটা ঠেলে দিতেই ভিতরে এমন দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল। ওর লজ্জায় চলে যেতে চাইলো সে, আবারও তাকালো ওদের দিকে, গলা খাকারি দিয়ে বলে, মান অভিমান কমেছে তবে? আমি কিচ্ছু দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইনার কথা শুনে ভূত দেখার মতোই চমকে উঠল কাশফিয়া। এদিকে ইয়াশের ভাবভঙ্গির পরিবর্তন হয়নি একটুও, এখনো সে বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার সুন্দর মুখটার দিকে। কাশফিয়া পড়েছে ভারী লজ্জা, ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াশ দেখছে ওর লজ্জাবতী লাজে রাঙা মুখমণ্ডল, কি যেন ভেবে হুট করে জড়িয়ে ধরল কাশফিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ের উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছি না, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জে জ্ঞান হারালে তোকে হাজত বাস করাবো কিন্তু। মুখ টিপে হাসলো ইনা। বেরিয়ে গেল কাশফিয়ার রুম থেকে, তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রোহি, পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্টার। রোহি তাকালো উজ্জ্বলের দিকে, মুচকি হেসে বলল ওকে। আমি চলে যাব তাই কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভিতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেল রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে, চোখ গড়িয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়ল ওর, কিন্তু বুঝতে দিল না রোহিকে। মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোর কিছুই হবে না রোহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব, বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতে এভাবে বলছো ভাইয়া? আমি ঠিক হব না, এটা তুমি নিজেও জানো। মরণ ব্যাধি শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে, একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে রাস্তার মাঝখানে জড়িয়ে ধরলো রোহিকে। বুকের ভিতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহ কি সব মন্দ ওদের ভাগ্যে লিখেছেন? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদলো উজ্জ্বল। অনেকদিন ধরে অসুখে ভুগছে রোহি, বারবার বললেও হসপিটালে আসতে রাজি হয়নি। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল, তারপর রোহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনলো বোনের কথা, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রোহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারোরই মন খারাপ উড়ে যাবে নিমিষেই। রোহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অতি পরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে। রোহি দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো। রোহি বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে, অন্য কাউকে হয়তো ইয়াস নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রোহি। রাস্তার দুই পাশে সারিবদ্ধ অনেক গাছপালা। একটা জায়গায় সুন্দর করে বেঞ্চ পাতানো দেখে রোহি গিয়ে বসলো। তাতে কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রোহি। আকাশপানে তাকিয়ে বলল আফসোসের স্বরে, একটাই তো জীবন খোদা, আবার এক জীবনে এত অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো রোহি। বেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া, তাকিয়ে আছে জানালার দিকে। ইনা এখন হসপিটালে, কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথাটা প্রচন্ড ব্যথা হয় মাঝে মধ্যে, তাই কাশফিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি হয়েছে ভাবলে অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়া থেকে শুনেছে সবটা। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়েছিল সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করছে, এসব ঘটনা না জেনে তাদের সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানা ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াশ আর কৌশিক দুজনেই বেস্ট ফ্রেন্ড। ইনায়ের সাথে কৌশিকের পরিচয়টাও ইয়াশের মাধ্যমে। সবটা শুনে ইয়াশ কোনোভাবে জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াশের স্টুডেন্ট মেহেকের আব্বুর। ইয়াশের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চাইছিলেন ইয়াশের প্রতি। ইয়াশ ক্লাস নিচ্ছিল সেদিন, তখনই কেউ কল দিল। কৌশিকের বিপদ হয়েছে, মাথায় কাজ করছিল না ইয়াশের। ভাবলো ঘটনা সত্যি।
ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুতগতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াশকে মারা, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল। ইয়াশকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াশের বদলে কৌশিককে ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছুটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তা এভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বুঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াশের মাথায় আসলো যে করেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, কৌশিক ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াশের হাত ধরে। ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াশ, ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না। দরজার টুংটাং আওয়াজে ধ্যান ভাঙলো ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে, ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াশ কিছু বলবে তার আগে চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান। ইয়াশ হাসলো কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াশকে দেখে ওর কাছে এসে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো ইয়াশ আর কৌশিক। পুরোটা সময় ইয়াশ আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখন শুনলো ইয়াশের কথা। কৌশিক, আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দে তো। মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াশ মজা করছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথা। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশফিয়া রেগে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর, আবার বলছে বিয়ে করবে। কাশফিয়ার রাগ হচ্ছে প্রচণ্ড। ইচ্ছে করছে ইয়াশের মাথা চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজ মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞাসা করলো কাশফিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন হাবভাব করছো, মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাশফিয়ার দিকে তাকে, পরে আবার ইনায়ার দিকে তাকালো। ঠাট্টা স্বরে বলল, তা তো দিবই। চলো না, আমাদেরকে কাশফিয়ার জন্য পেট মোটা টাকলা স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশফিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখে চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে আগের মতোই। কাশফিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভেবে বাঁকা হাসলো সে। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে কাশফিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াশের উপর। বিয়ে করবে মানে? কাশফিয়া তো এখনো বেঁচে আছে, বউ রেখে আবার বিয়ে করে কেউ? এসব ভাবছে আর রাগে ফুঁসছে কাশফিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। উঠে দেখতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে আসলো মমি। কাশফিয়া রেগে বলল মমিকে, এখানে এসেছিস কেন মমি? তোর মালিকের কাছে যা। ওভাবেই বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাশফিয়ার দিকে। কিছুক্ষণ পরে আবার গিয়ে বসলো পায়ের কাছে। এমন আদুরে বিড়ালটার উপর কাশফিয়া রাগ করে থাকবে কিভাবে? মুচকি এসে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে, তুই ওই তিত কটলা লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি? পরিচিত কণ্ঠস্বর কানে আসতে দরজার দিকে তাকালো কাশফিয়া। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। কাশফিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ দরজাটা আটকে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে। কিন্তু ইয়াশও যে ঠিক করে নিয়েছে আজকে তার উপমার মনে থাকা সব রাগ অভিমান সরিয়ে দেবে নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করছো উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসার গুরুত্ব বাড়ে বলো? কিছুক্ষণ থেমে আবারও বলল ইয়াশ। একটা প্রশ্নের উত্তর দেবে? ইয়াশের কথায় মন গলেনি কাশফিয়ার। অভিমানী স্বরে বলল অন্যদিকে তাকিয়ে, কি প্রশ্ন? তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? ফটাফট উত্তর দিল কাশফিয়া। কে বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নেই। তোমাকে ভুলতে আমারও সময় লাগবে না। রেগে তাকালো কাশফিয়া। মমিকে কোলে নিয়ে নামিয়ে ইয়াশের কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে ঘুষি মেরে বলল রাগত স্বরে, জলজ্যান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না? হাসলো ইয়াশ। কাশফিয়ার হাতটা ধরে ওর বুকের বাম পাশে রেখেই বলল, হুম, উপমা কি আমার জন্য কষ্ট পায়? আমি পাবো কেন? এক ঝটকায় ইয়াশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাশফিয়া। গটগট করে হেঁটে বিছানায় গিয়ে বসলো সে। বলল আবারও,
একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। কথাগুলো বলেই জিভ কাটলো কাশফিয়া। আবেগী হয়ে কী সব বলে দিয়েছে খেয়ালও করেনি এতক্ষণ। ইয়াশ হাসছে কাশফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে। এগিয়ে গেল ওর কাছে, পাশে বসে কাশফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথার এলোমেলো চুলগুলো সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি হেসে বলল কাশফিয়াকে। তুমি আমাকে ভালোবাসো উপমা, মুখে না বললেও ভালোবাসো। কাশফিয়ার কি যেন হলো, ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াসের মুখ পানে। হুট করে জাপড়ে ধরল ইয়াসকে, বুকে মাথা রেখে বলল সে। বাসি তো আমি আপনাকে, ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সব কিছু। ইয়াস পুরো কথাটা বলতে দিল না কাশফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাওয়ালো নিজের দিকে। টুক করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল। তুমি কবে আমার জন্য এত পাগল হলে উপমা? কবে থেকে বলছিলে আমাকে ভালোবাসো? আমি চলে আসার পরেই তো? উপর নিচ মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াস ওকে জড়িয়ে ধরলো আবারও। কাশফিয়ার মাথাটা চেপে ধরলো নিজের বুকে, বলল মুচকি হেসে। দেখলে তো, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা পৌঁছানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমে বসে ছিলেন সুফিয়া বেগম। একটু আগে কথা বললেন কাশফিয়ার সাথে। ছেলে বৌমার বনিবনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানের ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের উসিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, তবে দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উশৃঙ্খল মদ খেয়ে মাতলামো করে হয়তো করেছিল এমন পরপর দুইবার, একই ঘটনা তো পুরোটা মিথ্যা হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা হচ্ছে বেশি। এই ছেলেকে কিনা এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করলেন, সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্রই আসলো। রোহি নিজের রুমেই আছে, ইদানিং রুম থেকে বের হয় না সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভ্রু কুচকালেন তিনি। ঈশানের একটা হাতে পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাক নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালে। সুফিয়া বেগম মাঝে মধ্যে গিয়ে দেখা করতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বুঝতো না, উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে। মায়ের মন তো, তাই ছেলে এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে জানার পর মায়া হবেই বা কি করে? কটমট কণ্ঠে বললেন সুফিয়া বেগম। কি চাই, কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখ পানে তাকালো ঈশান। বলল ওনাকে। আমি আর কোথায় যাব আম্মু? তোমার মুখে ওই আমাকে আম্মু ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে নিয়ে উচ্চারণ করতেও আমার লজ্জা করে। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াশ আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করে বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল বারবার। আমার ভুল হয়েছে আম্মু, ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করেছে আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার ধারা আর কখনোই এমন ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছু বলল না। ভালো করেই জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই গলে যাবেন ছেলের মন ভোলানো কথায়। সত্যি হলো উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়ায় মন গড়ল সুফিয়া বেগমের। যতই হোক কোলে পিঠে করে বড় করেছেন ওকে। আফিয়া রিয়াজ যখন ছিল না তখন তো এই ঈশানকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি, তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসলো, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে। দুধ কলা দিয়ে কালসাপ পালার স্বভাবটা আপনার কখনই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এই বাড়ির সবার শিক্ষা হবে। প্রত্যুত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইল। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগম। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্ধকার রুমে বসে আছে রোহি, গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর ফোনটাতে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটোন বেজে ওঠার শব্দ আসলো রোহির কানে, কিন্তু কে কল দিয়েছে ফোনটা হাতে নিয়েও দেখলো না সে। রোহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ, এত অপূর্ণতা নিয়ে মরে যেতে হবে ভাবলেও নিজের ভাগ্যের উপর হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়া ওর ভাগ্যে লিখেছিলেন? বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। রোহির মনে হলো এবার কলটা রিসিভ করা দরকার। ফোনটা হাতে নিতে দেখলো ইয়াসের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াসের নাম্বারে। প্রথমবার রিংটোন বাজতে ইয়াস রিসিভ করে নিল কলটা। কথা বলল না রোহি, অপেক্ষা করলো ইয়াসের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যি হলো ওর ভাবনা। রোহি কিছু বলার আগেই বলল ইয়াস। কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করলো রোহি। ভালো।
ঠিকমতো ওষুধ খাচ্ছ না কেন রোহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রোহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াশকে ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো? ইয়াশের সাথে কথা বললে রোহির মন খারাপ চলে যাবে? উজ্জ্বল হয়তো জানে না রোহির মন খারাপের কারণ, নইলে কি আর বলতো ইয়াশকে মন ভালো করার দায়িত্ব নিতে। নিজেকে স্বাভাবিক করে বলল রোহি। ওষুধ খেয়ে কি হবে ঈশান? খেয়ে তো মারাই যাব। ইয়াশের কষ্ট হলো রোহির কথায়। রোহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে, তবু বলল সান্ত্বনা দিয়ে। তোমার কিছু হবে না রোহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকে খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রোহি, বলল দীর্ঘশ্বাস ছেড়ে। সবার দরকার ছিল না ঈশান, কেবল তুমি থাকলেই আমার হয়ে যেত। কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার আক্ষেপ যে আমার কোনোদিনও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো ইয়াশ। কি বলে বুঝাবে রোহিকে? এতটা অবুঝ কেন রোহি? ইয়াশই বা কি করবে? ওর হৃদয়ের একমাত্র রানী যে উপমা। ইয়াশের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্তই সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াশ? এ যে কোনো কালেই সম্ভব নয়। ইয়াশের নীরবতা দেখে রোহি মুচকি হাসলো, বলল ইয়াশকে। তুমি আমাকে স্বার্থপর ভাবছো তো ঈশান? সত্যিই আমি স্বার্থপর। তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখেছো, তোমাকে ভুলে যাব বলেও আমার পাগল মন কেবল তোমাকেই নিয়ে ভাবছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কি চাই, আমি তোমাকে চাইবো ঈশান, যেভাবে তুমি চাইবে উপমাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াশ। রোহি, রোহি বুঝলো ইয়াশ বিরক্ত হচ্ছে ওর কথায়, বলল আবারও। রাখছি। তোমাকে চেয়ে আমি আর নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ঈশান। পৃথিবীর সব ভালো তোমার হোক, তোমার কপালে সব ভালো জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায়, তবুও প্লিজ মনে রেখো। কথাগুলো বলেই বড় শ্বাস ফেললো রোহি। ওর আজকাল শ্বাস নিতেও খুব কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রোহি। ইয়াশকে এতক্ষণ কি বলেছে ভেবেও রাগ লাগছে নিজের উপর। ইয়াশ হয়তো বুঝলো রোহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াশ, চিন্তিত কণ্ঠে উচ্চারণ করলো কেবল। রোহি, তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ঈশান, আর আমাকে কল দিও না তুমি। ইয়াশ শুনলো রোহির কথা, কলটা কেটে দিল কিছুক্ষণ অপেক্ষা করে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াশের কাছে। রোহিকে যে সে নিজের বোন ভেবে এসেছে চিরকাল, ওর পাগলামিতে সায় জানায়নি কখনোই। কিন্তু মেয়েটা যে ওকে এখনো পাগলের মতো ভালোবাসে, দেশে না গেলে বুঝতোই না ইয়াশ। গিয়েছিল তো তার ভালোবাসাকে খুঁজতে, কারো মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে জানা ছিল না ওর। কাশফিয়া দাঁড়িয়েছিল ওর ব্যালকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়লো পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের ব্যালকনি বরাবর ইয়াশের রুম। কাছের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াশ, এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়া এখানে এসেছিল সময় বেছে বেছে। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে এই রুমটাতে আগে ইনায়া থাকতো, ভালোই হলো। ব্যালকনিতে আসার বাহানায় ইয়াশের উপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটাই সুস্থ আছে, আবারও মন দেবে নিজের কাজে। আজকে ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিকের ল ফার্মের এক সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাকিব। কোনোভাবে হয়তো দেখেছে কাশফিয়াকে, কিছু না ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতা আমতা করলেও পরে আবার সায় জানালো কৌশিক। কাশফিয়া বড় হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। দেরি না করে বিয়েটা এখনই দিয়ে দিলে মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে। কাশফিয়া সবসময় ভালো থাকবে ওর কাছে। কৌশিক বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এই কেমন বিচার কৌশিকের? নিজের ভালোবেসে বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞাসাও করলো না তার কোনো পছন্দ আছে কিনা। সবচেয়ে বড় কথা, কাশফিয়া তো বিবাহিত। এই আসে সব জানলে ঝামেলা বাঁধাবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করে প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কাশফিয়ার। তাকিয়ে দেখতে পেল ও কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ ইনায়ার মুখে কেমন রাগি রাগি ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাশফিয়া। ঝামেলা হলে তো আবার একসাথে আসতো না দুজনে, হয়তো অন্য কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাশফিয়া। কৌশিক এগিয়ে এসে কাশফিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল। সেজে গুজে রেডি হতে বলল ওকে। কাশফিয়া বুঝলো না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কাশফিয়া। সাজবো কেন ভাইয়া? আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার সাথে আমার সাজগোজের কি সম্পর্ক? এত কথা বলিস না তো কাশফি, যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাশফিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো সব রেখে চলে গেল ইনায়াকে নিয়ে। ঘর ভর্তি মানুষের সামনে বসে আছে কাশফিয়া। গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানি শাড়ি, তার উপর সোনালি সুতোর কাজ।
কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাশফিয়াকে, বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরলো সে। কারণও আছে বটে, এই রঙটা তো ইয়াসের পছন্দের, কিন্তু ইয়াসের পছন্দের রঙের শাড়ি পরে অন্য কারো সামনে বসে আছে কাশফিয়া। এখানে এসে যা বুঝলো কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরেও ছেলেটার দিকে সে তাকিয়েও দেখেনি, রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইনে এত জানে কাশফিয়া নিজে মন দিয়ে বসে আছে ইয়াসকে, তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তা অন্য কারোর সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমাদের ছেলের জন্য খুব পছন্দ হয়েছে কৌশিক। তুমি বললে আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে নিতে চাই, কি বললো? ভদ্রমহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙার বিকট শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে, কাশফিয়াও তাকালো সেদিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগে মেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের এহেন কাজে। কি এমন হলো যে ওর বাড়ি বয়ে এসে এভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করে দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছু যে হবে আগে থেকে জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকের কাছে, ভ্রুজোড়া কুচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাশফিয়ার দিকে। কালকেই তো সব ঠিক হলো ওদের মধ্যে, কোন সাহসে উপমা ছেলে পক্ষের সামনে এসে কনের সাজে বসেছে? ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনে টেনে চর বসাতে কাশফিয়ার গালে। এদিকে ভীতু ভীতু চাহনিতে কাশফিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো ইয়াসকে, এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউকে তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস কোন সাহসে? চোখে মুখের ভাবভঙ্গির পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়লো। কাশফিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো কবে আর কিভাবে? এই কথাগুলো তবে এতদিন ইয়াস বা কাশফিয়া কেউই বললো না কেন ওকে? অবাকের সহিত জিজ্ঞাসা করলো কৌশিক, তোর বিয়ে করা বউ মানে? মজা করছিস ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে, হাত রাখলো ওর কোমরে। কাশফিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে। ইয়াসও তাকালো ওর উপমার মুখ পানে, আলতো করে চুমু দিল কাশফিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিলেন অন্যদিকে। তরতর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরের মানুষদের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না, কিন্তু ইয়াসের এমন অসভ্যতামিতে বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্ততার চাপ থাকলেও মিটিমিটি হাসছে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস, বলল, ওকে। দেখলি তো, তোর বোন আমাকে বাধা দেয়নি। এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না, বুঝে না এবার মজা করছে কিনা। প্রচন্ড রাগে চিৎকার দিয়ে উঠল কৌশিক। ইয়াস, কি অসভ্যতাম এগুলো! ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন। ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়াও নির্লজ্জের মতো মুচকি হাসছে। ইয়াসের বুকে মুখ গুজে, সামনে কে আছে না আছে খেয়াল নেই ওর। কাশফিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল সে। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিককে দু একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেছে দুজন, তাহলে আগে বললো না কেন? কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো, কাশফিয়াকেও বকাঝকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো, সেন্টার টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো, এবার রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস? তুই তো উচ্ছৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে এসব বাথরুম কর। ইয়াস বাঁকা হাসলো, একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছে, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাবো, দেখে শুনে রাখবে। বেরিয়ে গেল ইয়াস। কাশফিয়াও যেতে চাইল ওর পিছু পিছু, কিন্তু বাধা দিল কৌশিক। হাত টেনে ধরলো কাশফিয়া অসহায়ের মতো তাকালো ভাইয়ের দিকে, বলল, কি হলো ভাইয়া, যেতে দাও আমাকে। কোথায় যাবি তুই? ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমাদের বাড়িতে আসবি না, আমাকে ভাইয়া বলেও ডাকবি না। আমি ভুলে যাব তুই আমার বোন। ছলছল করে উঠলো কাশফিয়ার চোখ দুটো। এই বুঝি চোখ বেয়ে পানি পড়বে এমন অবস্থা? ইনায়ার বিরক্ত লাগছে কৌশিকের কাজে। কিছু বললেও শুনবে না কৌশিক, ভালো করেই জানে। কিছু বললেও না সে। কাশফিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল কৌশিক। ধমকের স্বরে কাশফিয়াকে নিজের রুমে যেতে বলল। কাশফিয়াও শুনল ওর কথা। একরাশ মন খারাপ নিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রোহির অসুস্থতা বাড়ছে দিন দিন। না পেরে ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল মার্সডেন হাসপাতাল নামের একটা হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসা ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসায় আর ডাক্তারদের কথায় নিয়ে আসা এখানে। ইয়াসও আসলো মাত্রই। করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেল। সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রোহির অবস্থা দেখে। ইয়াস আসতে দৌড়ে গেছে ওর কাছে, কান্না করতে করতে বলছে, মামাই, আমার ফুপি কি আর ভালো হবে না? ইয়াস সিমির মাথায় হাত বুলালো, বলল সান্ত্বনা দিয়ে, রুহি ভালো হয়ে যাবে সিমি, আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দেবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াস, এটা কি আদৌ সম্ভব?
উজ্জ্বলের কথায় ঘুরে তাকালো ইয়াশ, বলল ওকে। ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল। এছাড়া আর কি বা করবো? কাশফিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, বারবার তাকাচ্ছে ইয়াশের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াশ কোথায় গেল? কেন ওর দেখা পাচ্ছে না কাশফিয়া? আজ 2 দিন হলো ইয়াশের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নম্বরে, কিন্তু রিসিভ করছে না ইয়াশ। এদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দিবে বলে। ইয়াশের কাজে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাশফিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরের লোকদের সামনে অস্বস্তিতে ফেললো ওকে, অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরেও ঝামেলা করলো কৌশিকের সাথে। এসব ভেবেই জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াশের কাছে যেতে দিবে না নিজের বোনকে। ইনায়ার কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এ নিয়ে। কাশফিয়া নিচে আসলো মাত্রই দরজার দিকে তাকাতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মমি দৌড়ে আসলো কাশফিয়ার কাছে, ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘষে যাওয়া কাশফিয়ার ওড়নাটা ধরে টানছে। মমিকে দেখে ভ্রু কুচকালো কৌশিক। ইনায়াকে ডেকে বলল, এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসলে দ্রুত মমিকে কোলে তুলে নিল কাশফিয়া। দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাশফিয়াকে দেখে। এই মেয়ে এত অবাধ্য হলো কবে থেকে? ইয়াশের জন্যই কি ওর এত পরিবর্তন? মমিকে কোলে নিয়ে বেলকনিতে এসেছে কাশফিয়া। বারবার তাকাচ্ছে ইয়াশের ফ্ল্যাটের দিকে, পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিত করলা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা? আমাকে ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে। মমি কি বুঝলো কে জানে, তাকিয়ে রইল কাশফিয়ার মুখের দিকে। কৌশিক বারবার ইয়াশকে নিয়ে এটা সেটা বলছে, বিরক্ত হচ্ছে কাশফিয়া। রাগে কৌশিক ইনার অজান্তে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াশের কাছেই যাবে, ওখানেও যায়নি। আবারও অভিমান হয়েছে ইয়াশের উপর। ওই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবারও হারিয়ে যায় লোকটা। ইয়াশ কি বুঝে না তাকে ছাড়া কাশফিয়া চারিপাশ অন্ধকার লাগে, কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছে নিজেও জানে না কাশফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো সব কেমন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূর চলে এসেছে বুঝতে বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাশফিয়ার। আফসোস হচ্ছে এখন কেন জেদ করে আসতে গেল। ইয়াশিবা হুট করে কোথায় হারিয়ে গেল এসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি। আকাশপানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো কাশফিয়া। এই বৃষ্টিটা ওর মন খারাপের খবর জানে কি করে, কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে। অনেকক্ষণ হলো কাশফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লেপটে গেছে শরীরের সাথে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগে। এবার যেন ভয় বাড়ছে কাশফিয়ার। কোথায় গিয়ে খুঁজবে সেই ইয়াশকে? রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে থাকা ইয়াশ এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে? যে ভাইয়ের খোঁজে এসেছিল ওর কাছে, সেই ভাইকে রেখে ইয়াশকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া। এইভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এইভাবে ইয়াশ নামলো গাড়ি থেকে, দ্রুত গেল কাশফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো ও কাশফিয়া দেখলো ইয়াশ দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে ওর পুরো শরীর, চুলগুলো সব এসে লেপটে গেছে কপালের সাথে। কাশফিয়া কথা না বলে কেবল দেখে যাচ্ছে ইয়াশকে। ইয়াশের ডাকে ধ্যান ভাঙলো কাশফিয়ার। উপমা, উঠে দাঁড়ালো কাশফিয়া, কান্না করে দিল হুট করে। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াশকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে আপনার, তাই না? ইয়াশ মুচকি হাসলো। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কাশফিয়াকে। পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও আঁকড়ে ধরলো ইয়াশের গলা। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াশকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছুয়ালো ইয়াশের ঠোঁটের সাথে। ইয়াশ অবাক হলো কাশফিয়ার কাজে। এই মেয়ে হুঁশে আছে তো, এত ফাস্ট হলো কবে থেকে? ইয়াশ ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাশফিয়াকে। উপমা, সাথে সাথে জবাব এলো কাশফিয়া থেকে। বলুন। ইয়াশ কাশফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাশফিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরলো ইয়াশকে। লজ্জায় মুখ লুকালো ইয়াশের বুকে। ইয়াশ হাসলো, কাশফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকে একবার দেখে নিল। মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলা ভালা ড্রাইভার। এই ছেলে যেমন ক্যাবলাকান্ত ভুলেও পেছনের দিকে তাকাবে না এই বিশ্বাস ইয়াশের আছে। তাকালে যায় আসে না, দেখুক বউকেই তো আদর করবে। ইয়াশ তাকালো কাচুমাচু হয়ে বসে থাকা কাশফিয়ার দিকে। কাশফিয়ার পিঠের ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াশ। জামার ফিতাটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াশের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাশফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াশকে। ইয়াশেরও কেমন পাগল পাগল লাগছে এখন, নিজেকে সামলালো কোনোভাবে। ইয়াশ ভেবেছিল কাশফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছে। কি যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘোরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাশফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াশ। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। কাশফিয়া নিভু নিভু চোখে তাকালো ইয়াশের দিকে। ইয়াশের কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে এলো কাশফিয়ার কাছে। ইয়াশের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে কাশফিয়ার চোখে মুখে। ইয়াশ আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার পুরো মুখে।
কাশফিয়া নিজের হাত বুলালো ইয়াসের ঘন চুলের ভাঁজে। ইয়াস ওর কানের কাছে গিয়ে হিসিয়ে বলল তখন। উপমা, ভেবে চিন্তা আমাকে কাছে ডাকলে তো? কথা বলল না কাশফিয়া, জড়িয়ে ধরলো ইয়াসের গলা। ইয়াস বুঝলো কাশফিয়া কাছে চাইছে ওকে, কিছু না ভেবে আঁকড়ে ধরলো প্রেয়সীর গোলাপ সম পাতলা ঠোঁট জোড়া। ইয়াসের হাতের স্পর্শ গভীর হচ্ছে, ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াস ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাশফিয়ার, চুমুর জায়গায় কামড় পড়তে ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠেছে কাশফিয়া। লাগছে। ইয়াস তাকালো কাশফিয়ার মুখ পানে, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল। তুমি তো আমাকে কাছে ডাকলে উপমা, এখন কান্না করলে ঘন ঘন ছাড়বো না। শ্বাস ফেলে সহ্য অন্যদিকে করো না। মুখ ঘুরিয়ে নিল কাশফিয়া। ইয়াস আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো, ঝাঁপিয়ে পড়লো কাশফিয়ার উপর। কাশফিয়াও আটকালো না ইয়াসকে, নিজেও সায় জানালো ওর পাগলামিতে। একটা সময় ইয়াসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়লো কাশফিয়ার ছোট্ট শরীরটা। পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে, শোনা যাচ্ছে কেবল ইয়াস উপমার ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। বারবার ফোনে কল আসায় বিরক্ত হচ্ছে ইয়াস। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখলো পরিচিত নাম্বার, কৌশিকী। তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করলো ইয়াস। কানের কাছে নিতেই ভেসে এলো কারো কর্কশ কণ্ঠ। আমার বোন কোথায় ইয়াস? ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল ইয়াস। তোর ভবিষ্যৎ ভাগ্নি আব্বুর কাছে। মানে হেয়ালি না করে সোজা সবটা উত্তর দে ইয়াস। যেখানে থাকার সেখানেই আছে। চোখে মুখে বিরক্তির ছাপ। ইয়াসের কলটা কেটে দেবে তখনই বলে উঠল কৌশিক। তুই ওকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে গেছিস তাই না? ইয়াস হাসলো কি যেন ভেবে, উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। সে বলল কৌশিককে। তোর বোন আমি বলতে এতটাই পাগল, ম্যানিপুলেট করা দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াস। যখন তখন যা ইচ্ছে তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছে এতদিন পর, আমাকে তাকে সুযোগ পাবি না। আর তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াসের বাদরামতে, রেগে কিছু বললে ইয়াস আবারও বলে উঠেছে। বাংলা সিনেমার ভিলেন ভাইদের মতো ব্যবহার করছিস কেন কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালনের মতো স্বভাব দেখলে ভয় পাবে। সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দেব না। রেগে মেগে ফোনের লাইন কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াস হাসলো মনে মনে। কাশফিয়ার ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়, বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে, ওর পুরো শরীরে লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াসের রাগ হলো নিজের উপরই, হুঁশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাশফিয়াকে। বেশি কিছু ভাবলো না ইয়াস। বিছানায় শুয়ে থাকা কাশফিয়াকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাশফিয়ার উন্মুক্ত পিঠে পড়তে তীব্র জ্বালায় চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে। খামচে ধরল ইয়াসের পেশিবহুল বাহু। কাশফিয়ার লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াসের হাতে। কিছুই বলল না সে, মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে দিয়ে নিয়ে গেল আবারও রুমে। ইয়াসের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাশফিয়ার গায়ে। ইয়াস ঠোঁট কামড়ে হাসছে কাশফিয়ার দিকে তাকিয়ে। এই দেখে প্রচন্ড রাগ হলো কাশফিয়ার। বিছানায় শুয়ে থেকেই রেগে বলল ইয়াসকে, রাক্ষস কোথাকার। ইয়াস এগিয়ে গেল কাশফিয়ার কাছে, মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলেছিলাম না বুঝে শুনে কাছে ডাকবে আমাকে। কাশফিয়ার বাধা মানল না। ইয়াস কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শরীরে প্রচন্ড ব্যথা হলো কাশফিয়ার। কান্না করে বলে উঠল ইয়াসকে, ব্যথা পাচ্ছি, সরুন। সরবো না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছে, ওটা দেখলে না? কাশফিয়া মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বলেও লাভ হবে না জানে সে, সেই তো আগের মতো জড়িয়ে ধরে রেখেছে এখনো। বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখলো ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজের। কাশফিয়া ওর হাত রাখলো ইয়াসের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াসের উদম পিঠের দিকে। পৃষ্ঠদেশ জুড়ে কাশফিয়ার পৃষ্ঠদেশ জুড়ে কাশফিয়ার বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্টতই দেখা যাচ্ছে। মনে মনে হাসলো কাশফিয়া। রাক্ষস তো সে নিজেও কম নয়। রোহি শুয়ে আছে হসপিটালের বেডে, উজ্জ্বল আফিয়া সিমি দাঁড়িয়ে আছে ওর পাশে। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রোহির মুখে, এক ধ্যানে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তার এসে মাত্রই দেখে গেল রোহিকে আগের থেকে কিছুটা ভালো আছে এখন, তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউই বলতে পারছে না। সিমি কান্না করছে ফুপির জন্য। উজ্জ্বলও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রোহি,
রুহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে, এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা, কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলল রুহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রুহির মনে আরেকটা ইচ্ছে জেগেছে, ইয়াশ আর কাশফিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ঈশানকে আসতে বলবে ভাইয়া, সাথে ওর উপমাকে নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াশের নাম্বারে কল দিতে দিতে বলল রুহিকে। হ্যাঁ, এক্ষুনি আসতে বলছি। রুহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে, বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হোক ঈশান, একটা শান্ত মায়াভরা সন্ধ্যায় তোমার কাঁধে মাথা রেখেই না হয় আমার মৃত্যু হোক। তুমি আমার না হলেও তোমাকে শেষবার এক নজর দেখার ইচ্ছেটা অন্তত পূরণ হোক। উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াশ। উজ্জ্বলকে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রুহিকে জানালো কথাটা। ইয়াশ নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহেককে দেখলো। এত সকালে দুজনের একসাথে এখানে আসার কারণ বুঝলো না। সেইদিকে সাইফান দাঁড়াতে পারছে না, ভালো করে এর চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবল মেহেকের জোরাজোরিতে। সাইফান না আসলে তো আবার ইয়াশ রুমে ঢুকতে দেবে না মেহেককে। ভার্সিটি অফ থাকার কারণে দেখা হয়নি ইয়াশের সাথে, তাই মিথ্যা বাহানায় এসেছে আজ। ইয়াশ এগিয়ে এলো ওদের কাছে, ভ্রুকুচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেহেক উত্তর দিল আমতা আমতা করে, পর্ব 17। আসলে স্যার, আমার তো ম্যাথে প্রবলেম জানেনি, তাই এসেছি আপনার কাছ থেকে হেল্প নিতে। ইয়াশ ভিতরে ডাকলো দুজনকে, তারপর সোফায় দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকে হেল্প নাও। মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে, বলল ঠাট্টা স্বরে, পেয়েছিস তো কাজকলা, আজ এটা আমার ঘুমটা নষ্ট করলি। সেই তো স্যার তোকে পাত্তা দিলেন না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক। চুপ কর তুই। সাইফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াশ এসে বসলো ওদের সামনে। হাসি ফুটলো মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষায় ছিল সে। ইয়ার সাথে ল্যাপটপ নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কি যেন করছে। মাঝে মধ্যে সাইফানের সাথে কথা বলছে। এদিকে মেহেক বই খাতা ছেড়ে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াশের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াশকে মানিয়েছে ভালো। গালের খোঁচা খোঁচা দাড়ি, মাথার উস্কো খুস্কো চুলগুলোতে যেন আরো ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে ইয়াশকে। মানুষটাকে মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াশকে, সেই আশায় বসে আছে ও। কাশফিয়া এসেছে ড্রয়িং রুমে। আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াশের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছে। এদিকে মেহেকের পুরো মনোযোগ ইয়াশের দিকে, তাই আর কেউই দেখেনি কাশফিয়াকে। ইয়াশের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওড়না নজর গেল তখন। ভ্রু কুচকে ওড়নাটার দিকে তাকিয়ে রইল মেহেক। ভাবলো মনে মনে, ইয়াশের বাড়িতে মেয়েদের উন্না এলো কোথা থেকে? ইয়াশ ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে? ওড়নাটার দিকে এক ধ্যানে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মেহেক। ইয়াশ ল্যাপটপ থেকে চোখ সরাতে দেখলো ওর পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে। গায়ে ইয়াশের শার্ট আর পরনে একটা প্লাজো ছাড়া আর কিছুই নেই ওর। এই অবস্থায় কাশফিয়া এখানে এসেছে দেখে রেগে গেছে ইয়াশ। সামনে বসে থাকা সাইফানকে কি দেখেনিও? এই মেয়ে এত নির্বোধ কেন বুঝে পায় না ইয়াশ। ইয়াশ আর মেহেক ছাড়া অন্য কেউ এখানে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকিয়েছে সাইফান। কে দাঁড়িয়ে আছে দেখার সুযোগ পেল না সে। এর আগে ইয়াশ একটানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের কাছে। ওর কোলে কাশফিয়াকে বসিয়ে মাথাটা চেপে ধরলো নিজের বুকে। সোফায় পড়ে থাকা ওড়নাটা এনে ঢেকে দিল কাশফিয়ার মাথা আর শরীর। কাশফিয়া টু শব্দটিও করল না, বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইল ইয়াশের কোলে। মেহেক আর সাইফান দুজনে হাঁ করে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সাইফান আর মেহেকের প্রশ্নবোধক চাহনি দেখে বলল ইয়াশ, অবাক হওয়ার কিছুই নেই, শি ইজ মাই ওয়াইফ, ইউ ক্যান লিভ নাও। হাসি মুখটা চুপসে গেল মেহেকের। ইয়াশের কথা শেষ না হতে চোখে মুখে বিস্ময় নিয়ে বলল মেহেক, আপনি বিবাহিত স্যার? এসব কবে হলো? কাশফিয়ার এমনিতে রাগ হচ্ছে এই মেয়েটার উপর, তার মধ্যে আবার করে বসেছে এমন প্রশ্ন। মেয়েটার মোটা মাথায় কি ঢুকছে না? কাশফিয়া ইয়াশের বউ বলেই তার কোলে চড়ে বসে আছে এতক্ষণ ধরে। ইয়াশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। এদিকে সেদিকে তাকে কি যেন খুঁজলো। সেন্টার টেবিলের দিকে চোখ যেতে মিষ্টির প্লেটে রাখা কাঁটা চামচটা নজরে এলো। কাশফিয়া ওটা হাতে তুলে রেগে মেগে মেহেকের চোখ বরাবর ধরে বলছে, এই মেয়ে, তখন থেকে আমার বরের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি তোমার? চোখ দুটো না কেলে দেবো একদম। কাশফিয়ার কাছে হতভম্ব বনে গেল মেহেক। ইয়াশও মাথায় হাত ঠেকিয়ে বসে আছে আগের মতো। ভয়ে কিছুটা পিছিয়ে গেল মেহেক। ভ্রু কুচকে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাশালের মেয়ে, বয়সে আমি তোমার বড় হব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সেই তুমি বড় হও আর ছোট, আমার হাজবেন্ডের দিকে বারবার তাকাবে কেন? বিকজ আই লাভ হিম। সোফায় বসে থাকা ইয়াশ ভ্রু কুচকে তাকিয়ে আছে মেহেকের দিকে। কাশফিয়া যে রেগে গেছে বুঝতে বাকি নেই ওর। কাশফিয়া কিছু বলবে তখনই বলে উঠল ইয়াশ, হোয়াট ননসেন্স মেহেক, তুমি শুধু আর শুধু আমার স্টুডেন্ট, এসব কথার মানে কি?
আজকের পর থেকে আর আমার চোখের সামনে আসবে না তুমি, কোনো কারণ থাকলেও না। লিভ নাও। অপমানিত বোধ হলো মেহেকের। ইয়াসের থেকে এমন ব্যবহার আশা করেনি সে। চলে যাবে বলে পা বাড়ালো মেহেক। তার আগে একবার তাকালো কাশফিয়ার দিকে। মনে মনে ভাবলো সে এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই। কেন ইয়াসুকে রেখে এই মেয়েটাকে পছন্দ করলো। দ্বিতীয়বার একই কথা বলল ইয়াস। মেজাজ দেখে নিজের বাড়ি থেকে বেরোতে বলল মেহেককে। কাশফিয়ার প্রচন্ড রাগ হচ্ছে এই মেহেককে দেখে, তবুও চুপ করে রইল সে। মেহেক চলে গেল ইয়াসের ফ্ল্যাট থেকে বেরিয়ে। পিছু পিছু গেল সাইফানও। দরজার সামনে গিয়ে আবারও ফিরে আসলো সাইফান। এক গাল হেসে বলল ইয়াসকে। স্যারের কিন্তু ভাগ্য ভালো, এই বয়সে এমন কম বয়সে সুন্দরী বউকে পায়। ইয়াসের হয়তো পছন্দ হলো না সাইফানের কথাটা। রেগে মেগে ওর দিকে তাকাতে সাইফান ভয় পেয়ে দ্রুত চলে গেল বেরিয়ে। কাশফিয়া একবার তাকালো ইয়াসের দিকে। গায়ে থাকা ওড়নাটা মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল রুমে। ইয়াস বুঝলো রূপমা রাগ করেছে। কাশফিয়ার হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। ইয়াসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে বলছে কাশফিয়া। ছাড়ুন আমাকে। ইয়াস শান্ত কণ্ঠে জবাব দিল কাশফিয়ার কথার। রাগ করেছো উপমা? কথা বলল না কাশফিয়া। রাগ তো সে করেছেই। তাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে বসে গল্প করছিল ইয়াস। কাশফিয়ার যে মেয়েটার থেকে বেশি ইয়াসের উপরেই রাগ হচ্ছে। উত্তর না পেয়ে আবারও কাশফিয়াকে ডাকলো ইয়াস। উপমা? সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে। আমি রাগ করলে আপনার যায় আসে? আমি কে আপনার? যান ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করুন। ইয়াস কি যেন ভেবে ছেড়ে দিল কাশফিয়াকে। সুযোগ পেয়ে কাশফিয়া চলে যেতে নিলেই দ্রুত সামনে গিয়ে আবার ওকে জড়িয়ে ধরলো ইয়াস। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল আদুরে গলায়। তুমি তো আমার সব উপমা। আমার স্বপ্ন দেখা সেই রাজকন্যা তুমি। নির্জন জীবনের নিভু হাতের এক চিলতে রৌদ্রতাপ তুমি। আমার উপমা তুমি। কাশফিয়া মাথা তুলে তাকালো ইয়াসের মুখ পানে। লোকটার ঘায়েল করা হাসিতে কোথায় যেন উড়ে গেল সব রাগ অভিমান। এমন সুন্দর হাসি আর মন ভোলানো চমৎকার কথা শুনলে কারি বা রাগ থাকবে। ইয়াস আর কাশফিয়া এসেছে রহিকে দেখতে। কাশফিয়াকে দেখে সিমি দৌড়ে গেছে ওর কাছে। দুজনে মিলে গল্প করেছে অনেকক্ষণ। ইয়াস ওকে সিমির কাছে রেখেই চলে গেছে রহির সাথে দেখা করতে। কিন্তু কেবিনে এসে রহিকে পেল না সে। এদিক সেদিক তাকিয়ে খুঁজলো অনেকক্ষণ। কোথাও না পেয়ে বাইরে বেরিয়ে গেল আফিয়া বা উজ্জ্বলকে জিজ্ঞেস করবে বলে। সময়টা সন্ধ্যা। রহিকে নিয়ে উজ্জ্বল একটা ক্যাফেতে এসেছে। হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে বাঙালিয়ানায় মোড়ানো একটা সুন্দর ক্যাফে আছে। ক্যাফের সৌন্দর্য, স্টাফদের কথাবার্তা আর খাবারের ধরন দেখলে মনে হবে লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ। উজ্জ্বলের মুখে ক্যাফেটা সম্পর্কে শুনে রহির ইচ্ছে হলো এখানে আসবে। উজ্জ্বল শুনলো বোনের কথা। সম্মতি দেওয়ার সাথে সাথে এখানে নিয়ে এলো রহিকে। আফিয়া আর সিমিকে হাসপাতালে রেখে এসেছিল যেন ইয়াস আর কাশফিয়াকে নিয়ে আসে এখানে। ইয়াসের গাড়িটা এসে থেমেছে ক্যাফেটার সামনে। কাশফিয়া একবার গাড়ি জানালা দিয়ে চোখ বুলালো ক্যাফের দিকে। চারিদিকে রং বেরঙের লাইটিং করা। লোকজনের যাতায়াত চলছে সেখানে। সবার পোশাক আর সাজগোজ বাঙালি মনে হচ্ছে। উজ্জ্বলের সাথে দাঁড়িয়ে কথা বলছে ইয়াস। কাশফিয়া, সিমি আর আফিয়া ক্যাফের ভিতরে গেছে। রহির সাথে সবাই কথা বলেছে অনেকক্ষণ। রহিকে দেখে কেমন কষ্ট হচ্ছে কাশফিয়ার। মেয়েটার শরীরে এত বড় রোগ নিয়ে চলাফেরা করছে ভাবলেই খারাপ লাগছে ওর। এত অসুস্থতার মধ্যেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে রহির। বুঝতে পারলো কাশফিয়া নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে। রহির ডাকে ধ্যান ভাঙলো কাশফিয়ার। আমি ঈশানের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বললে তুমি কি রাগ করবে কাশফিয়া? দুই দিকে মাথা নাড়ালো কাশফিয়া। যার উত্তর না। রহি মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সুখী হও কাশফিয়া। তোমাদের সংসারে সুখ আসুক। একটা ছোট রাজকন্যা বা রাজপুত্র আসুক। দোয়া রইল তোমাদের জন্য। ক্যাফের বাইরে পাতানো একটা বেঞ্চে বসে আছে রহি। ইয়াস এসে দাঁড়িয়েছে ওর পাশে। ইয়াস লক্ষ্য করলো ওকে। মেয়েটা কেমন শুকিয়ে গেছে। গায়ের ফর্সা ত্বক এখন আর আগের মতো নেই। চুলগুলো সব পড়ে গেছে। আগের রহি আর এখনের রহির মধ্যে আকাশ পাতাল তফাৎ। রহি এতক্ষণ খেয়াল করেনি। ইয়াসকে মাত্রই দেখলো। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পাশে বসবে ঈশান? ইয়াস কথা বলল না, দাঁড়িয়ে রইল ওভাবে। ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকাতে উজ্জ্বল, কাশফি আর বাকিদের দেখলো সে। উজ্জ্বল আর আফিয়া মাথা নাড়িয়ে বলছে ইয়াসকে রহি যা বলেছে শুনতে। কিন্তু ইয়াস তো তাকিয়ে আছে উপমার দিকে। কেমন অন্ধকারে ঢেকে আছে ওর উপমার সুন্দর মুখটা। সে কি তবে রাগ করলো রহির সাথে কথা বলে? ভাবনা মিথ্যে হলো ইয়াসের। কাশফিয়া মুচকি হেসে চোখের ইশারায় একই কথা বলল ওকে। ইয়াসও হাসলো কাশফিয়ার হাসির উত্তরে। বসলো গিয়ে রহির পাশে। বড় একটা শ্বাস ছেড়ে ইয়াসের দিকে তাকালো রহি। বলল ওকে, বলেছিলাম না ঈশান আমাদের আবার দেখা হবে? ইয়াস মুচকি হাসলো। জিজ্ঞাসা করলো রহিকে, তুমি ভালো আছো রহি? আমি তো বরাবরই ভালো থাকি ঈশান। তুমি আজ আমার কথা রেখে এসেছো তাই একটু বেশি ভালো লাগছে। চারিদিকে শীতল আবহাওয়া। ক্যাফেতে এত সুন্দর করে লাইটিং করা। পুরো দিনের মতোই লাগছে। পাশেই বসে থাকা ইয়াসের কাঁধে মাথা রাখলো রহি। কি হলো বুঝতে পেরে দ্রুত সরে যেতে চাইলো ইয়াস। রহি আঁকড়ে ধরলো ওর বাহু। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে অসহায়ের মতো বলল সে, যেও না ঈশান, আজকের দিনটা প্লিজ। আমি আর বিরক্ত করবো না তোমায়।
ইয়াসের কেমন অস্বস্তি হচ্ছে। রোহির প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তার মনে, কিন্তু এভাবে ওকে প্রশ্রয় দিলে তো নিজের কাছে নিজেকে দোষী মনে হবে পরে। ইয়াস কিছু বলতে চেয়েও চুপ করে গেল। নীরবতা ভেঙে কথা বলল রোহি। একটা অন্যায় আবদার করবো ঈশান, রাখবে তুমি? ইয়াস কথা বলল না, তাকিয়ে রইল রোহির দিকে। আবারও নিশ্চয়ই অবুজের মতো ভালোবাসা চাইবে ইয়াসের। রোহি কেন বোঝে না ইয়াস তার সবটুকু ভালোবাসা দিয়ে দিয়েছে উপমাকে। ইয়াসের উত্তরের অপেক্ষা না করে রোহি বলল আবারও, একবার ভালোবাসি বলবে ঈশান? মিথ্যে করে হলেও একবার প্লিজ বলো না তুমি আমাকে ভালোবাসো। চোখ বন্ধ করে শ্বাস ফেলল ইয়াস। মনে মনে প্রচন্ড রাগ হলেও আপাতত নিজেকে সংযত করল সে। রোহি অসুস্থ, রেগে কিছু বলে বসলে হয়তো কষ্ট পাবে। নিজেকে শান্ত করলো ইয়াস। বলল রোহিকে, তুমি তো অবুঝ নও রুহি, কেন বারবার এমন অন্যায় আবদার করছো? মনে একজনকে রেখে মুখে আরেকজনকে ভালোবাসি বলা পাপ, জানো না? আমার কাছে তুমি সবার আগে ঈশান, সব পাপ পুণ্যের ঊর্ধ্বে তুমি। একবার বলো না ঈশান তুমি আমাকে ভালোবাসো, মিথ্যে করে হলেও একবার বলো। আমি তো সারা জীবন অন্যায় করে এসেছি তোমাকে ভালোবেসে, তুমিও আজকে একটু অন্যায় করো, একবার আমাকে ভালোবাসি বলো। রুহি, কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল ইয়াস। রোহি ছেড়ে দিল ইয়াসের হাত। বুঝলো ইয়াস শুনবে না ওর কথা। রোহির ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল ইয়াসকে, আমাকে ভালোবাসি বলতে হবে না ঈশান, তুমি ভালো থেকো, আমাকে একটু মনে রেখো, তাহলেই হবে। কথাটা বলা শেষ করে কিছুক্ষণ থেমে আবারও বলল রোহি, চা নিয়ে আসবে? মাথা নাড়ি হ্যাঁ সূচক জবাব দিল ইয়াস। উঠে গেল চা নিয়ে আসবে বলে। কাশফিয়ারা সবাই এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গাতে। অন্য সময় রোহির মুখে ইয়াসের কথা শুনলে রাগ হয় কাশফিয়ার, কিন্তু আজকে যে খুব কষ্ট হচ্ছে ওর। বুঝতে পারছে মেয়েটা কতটা ভালোবাসে ইয়াসকে। কাশফিয়ার রাগ হচ্ছে নিজের উপরে। যদি ইয়াসের জীবনে না আসতো তাহলে তো রোহি এভাবে কষ্ট পেত না। ইয়াস নিশ্চয়ই সারা দিত ওর ভালোবাসার ডাকে। কাশফিয়ার মুখটা কেমন বেজার করে রেখেছে রোহির জন্য, হয়তো খারাপ লাগছে ওর। উজ্জ্বল লক্ষ্য করলো এটা, চোখের পানি মুছে বলল কাশফিয়াকে, রোহির কথায় তুমি রাগ করো না কাশফিয়া, ওর মাথা ঠিক নেই, অসুস্থ, তাই আমিও কিছু বলি না। ও আর কয়দিন বলো, আমার বোনের জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক আমিও চাই না। নিজেকে ধাতস্থ করে উত্তর দিল কাশফিয়া। আমি রাগ করিনি ভাইয়া। কাশফিয়ার উত্তরে খুশি হলো উজ্জ্বল। সবাইকে নিয়ে চলে যেতে চাইলো এখান থেকে। রোহি না হয় আরেকটু সময় এখানে বসুক। কাশফিয়াও সায় জানালো উজ্জ্বলের কথা। ততক্ষণ চায়ের কাপ হাতে ইয়াস এসে দাঁড়িয়েছে রোহির সামনে। রোহি হাসি মুখ করে তাকিয়েছে ওর দিকে। চায়ের কাপটা হাতে নেবে তখনই কানে আসলো কাশফিয়ার চিৎকার। কি হলো বুঝতে না পেরে সবাই তাকালো ওর দিকে। রোহি হয়তো কিছু আন্দাজ করলো। কাশফিয়াকে ছুটে আসছিল ইয়াসের দিকে, ওকে সরিয়ে দিয়ে গিয়ে নিজেই দাঁড়ালো ইয়াসের সামনে। কোনো কিছুর বিকট শব্দে কেঁপে উঠল সবাই। ইয়াসের চোখে মুখে রক্তে ছিটে এসে পড়ল। কি হলো বুঝে ওঠার আগে রোহির শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ক্যাফের লোকজন সবাই এসে জড়ো হয়েছে জায়গাটাতে। উজ্জ্বল সবটা লক্ষ্য করে বুঝলো কেউ গুলি মেরেছে রোহির উপরে। হাত থেকে রক্তক্ষরণ হচ্ছে ওর। যে ছেলেটা গুলি করেছে তাকে ধরতে পারেনি কেউই। কিছু বুঝে ওঠার আগে গাড়িটা পালিয়েছে ক্যাফের সীমানা ছেড়ে। ইয়াস পাথরের মতো দাঁড়িয়ে আছে ওখানেই। কাশফিয়া ওর কাছে গিয়ে হাতে সামান্য ঝাঁকুনি দিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? রুহি আপুর হাতে গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। স্তব্ধ ইয়াস ফিরে কাশফিয়ার মুখ পানে। কিছুক্ষণ আগের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আবারও। রোহিত হাতে গুলি লেগেছে, মাটিতে পড়ে আছে ওর নিথর দেহ, অথচ গুলি লাগার কথাটা ছিল ইয়াসের বুকে। ওকে বাঁচাতে গিয়ে রোহির এই অবস্থা ভাবতেই বুকটা কেঁপে উঠছে বারবার। ইয়াস দ্রুত বসে পড়ল রোহির কাছে। রোহির মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহি তোমার কিছু হবে না, আমি আছি তো। রোহি নিভু নিভু চোখে তাকালো ইয়াসের মুখ পানে। নিজের রক্তমাখা হাতটা ওর গালে ছুঁয়ে বলল, একবার আমাকে ভালোবাসি বলো না ঈশান, একবার বলো। ইয়াস চুপ করেই রইল। উদ্যত হলো রোহিকে কোলে তুলে হসপিটালে নিয়ে যাবে বলে। নিজের সবটুকু শক্তি দিয়ে ইয়াসকে আটকালো রোহি। আবারও বলল একই কথা। কাশফিয়ার খুব কষ্ট হচ্ছে রোহির এমন অবস্থা দেখে। ইয়াস এতটা কঠোর পাষাণ কি? তবে রোহির জন্যেই কাশফিয়াকে ভালোবাসে সে। কেন একবার শুনছে না রোহির কথা? কাশফিয়ার কান্না করতে করতে বলল ইয়াসকে, আপনি এত পাষাণ কেন? একবার বলুন না ভালোবাসি। ইয়াস বড় একটা শ্বাস ফেললো। কাশফিয়া যে আবেগী হয়ে কথাগুলো বলছে ভালো করেই জানে সে। রোহির মুখটার দিকে তাকালো ইয়াস, পরে আবার কাশফিয়ার মুখের দিকে তাকিয়ে বলল আস্তে করে, ভালোবাসি। ইয়াসের কথায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রোহির। রোহি জানে ইয়াস তার উপমাকে ভালোবাসি বলেছে, তবুও তো শুনলো ওর কথা। মিথ্যে করে হলেও বলল ভালোবাসি, এই ভেবে শান্তি পেল রোহি। ইয়াস তাকিয়ে আছে রোহির হাসি মাখা মুখটার দিকে। এমন অবস্থাতেও মানুষ হাসতে পারে, এই রোহি কি দিয়ে তৈরি ভেবে পায় না সে। রোহি সবার দিকে একবার তাকালো, কাশফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমার না হওয়া প্রিয় মানুষটাকে তুমি ভালো রেখো কাশফিয়া, যত্নে রেখো ওকে। তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন।
কথাটা বলেই কষ্ট করে বড় বড় শ্বাস ফেলল রোহি। ইয়াসের মুখের দিকে তাকালো সে। কেমন বিধ্বস্ত লাগছে ইয়াসকে, চোখের কোণে পানি জমেছে ওর। আজকে প্রথম রোহি ইয়াসের চোখে নিজের প্রতি একরাশ মায়া দেখেছে। রোহি নিজেকে সামলিয়ে বলল ইয়াসকে, আমার মৃত্যুর জন্য কখনোই নিজেকে দায়ী করো না ঈশান। আমি আগেই বুঝছিলাম আমার সময় শেষ, তাই তো তোমাকে ডেকে আনলাম শেষ দেখা দেখবো বলে। ইয়াস বরাবরের মতোই মিথ্যে আশ্বাস দিয়ে বলল রোহিকে। তোমার কিছু হবে না রোহি, আমি তোমার কিছু হতে দেব না। প্রতি উত্তর করল না রোহি। ওর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর চোখের পাতা দুটো লেগে আসছে, বারবার তাকানোর শক্তিটুকুও নেই আর রোহির মধ্যে। নিজের সবটুকু ভর ইয়াসের উপরে ছেড়ে দিল রোহি। কি হলো বুঝতে পেরে উজ্জ্বল আর বাকিরা চিৎকার দিয়ে উঠল। বারবার ইয়াসকে বলল রোহিকে গাড়িতে তুলতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলো না, ইয়াস দ্রুত কোলে তুলে নিল রোহিকে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে উজ্জ্বল। কাশফিয়া তখন থেকে কান্না করে যাচ্ছে রোহির জন্য। কাশফিয়া তখন দেখেছে গাড়িতে বসে থাকা লোকটাকে। ইয়াসকেই টার্গেট করেছিল লোকটা। কাশফিয়া তো ওকে বাঁচাতে চেয়েছিল, ছুটে এসেছিল ইয়াসের কাছে, কিন্তু ওকে সরিয়ে দিয়ে রোহি যে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিবে জানা ছিল না কাশফিয়ার। কেন করলো রোহি এমন? এসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে ওর। ইয়াস পাশেই দাঁড়িয়ে আছে। একবার কাশফিয়ার দিকে তাকে আবারও চোখ ফিরিয়ে নিল সে। কত শত চিন্তা ইয়াসের মাথায়। তখন কে এসেছিল ওকে মারতে? নিশ্চয়ই ঈশান। কিন্তু ঈশান এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ঘুরে ফিরে বারবার ইয়াসের সন্দেহ যাচ্ছে ঈশানের দিকে। কাশফিয়াকে জিজ্ঞাসা করতে যাবে কিছু, তখনই ডাক্তাররা বেরিয়ে এলো কেবিন থেকে। ইনায়াও ছিল সেখানে। ইয়াস ছুটে গেল ইনায়ার কাছে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে, রোহি কেমন আছে ইনায়া? ঠিক হয়ে যাবে তো? চুপ করে রইল ইনায়া। উপস্থিত সবাই অপেক্ষা করছে ইনায়ার উত্তরের জন্য। ইনায়া সবার চিন্তিত মুখগুলোর দিকে তাকালো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াসকে, রুহি আর নেই ইয়াস, ওর আয়ু হয়তো এতটুকুই ছিল। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস। অন্ধকারে ঢেকে গেল ওর পুরো মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোঁটা পানি। হ্যাঁ, ইয়াস কাঁদছে। এই প্রথম হয়তো সে কারোর জন্যই কাঁদছে। ইয়াসের যে প্রচন্ড রকমের অনুশোচনা হচ্ছে। বারবার রোহির মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে যাচ্ছে সে। ইনার মুখ থেকে কথাটা শুনেই কাশফিয়া শব্দ করে কান্না করে দিল, সাথে সিমি আর আফিয়াও। উজ্জ্বল পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পানিও শুকিয়ে গেছে ওর। ইস, কত কত অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো ওর বোনটা। মেয়েটার ভাগ্যে আল্লাহ সুখ লিখেননি হয়তো, তাই তো হলো এমন। রোহি ইয়াসের প্রতি এতটাই দুর্বল, তাই এখানে না আসলে হয়তো বুঝতেও না উজ্জ্বল কতটা ভালোবাসে ওর বোন ইয়াসকে। নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করলো না সে একবার। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো উজ্জ্বল। এখন আর এত কিছু ভেবে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। উজ্জ্বল কথা না বলে এগিয়ে গেল রোহির কেবিনের দিকে। বোনের প্রাণহীন দেহটার কাছে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না ভেবেও কান্না করে দিল উজ্জ্বল। সেও তো মানুষ, কষ্ট তারও হয়। মা বাবার পরে আপন বলতে তো ওর রোহিত ছিল। মেয়েটাও স্বার্থপরের মতো চলে গেল ওকে ছেড়ে। কে উজ্জ্বলকে ভাইয়া বলে ডাকবে এবার? ভুলভাল কাজ করে বসলে কেই বা বকাবকি করবে? কথাগুলো ভাবছে আর অঝরে কাঁদছে উজ্জ্বল। জাপড়ে ধরেছে রোহির প্রাণহীন নিস্তেজ শরীরটা। রোহির মৃত্যুর আজ প্রায় 4 মাস হতে চলল। ওকে কবর দেওয়া হয়েছে দেশেই। অদ্ভুতভাবে রোহির মৃত্যুর পর থেকে ঈশানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোরই বুঝতে বাকি নেই কাজটা ঈশানের। ইয়াসও সেদিনের পর থেকে পাগলের মতো খুঁজে চলেছে ঈশানকে। নিজে হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। ইয়াস বসে আছে ওর অফিস রুমে, ভাবছে কথাগুলো। হঠাৎই ড্রয়ারে রাখা একটা হলুদ খামটার দিকে চোখ যায় ওর। দীর্ঘশ্বাসটা ফেলে খামটা হাতে তুলে নেয় ইয়াস। ভিতরে রাখা গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটা বের করে পড়তে শুরু করে সে। আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি নিশ্চয়ই আমার চিঠি পড়ছো। তুমি যখন আমার এই চিঠি পড়বে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে, চাইলেও যেখান থেকে ফিরে আসা যায় না। জানো তো ঈশান, তুমি আমার হবে না জেনেও আমি সব সময় চেয়ে গেছি তোমাকে। তুমি কি ভাবলে আমি বাঁচতে চাই বলে ছুটে এসেছি এত দূর? না ঈশান, যে জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব বলো? সবকিছু পেলেও যে তোমার শূন্যতা থেকে যাবে আজীবন। এত অপূর্ণতা নিয়ে বাঁচা যায় বলো? আমি তোমাকে দেখবো বলে এসেছি, শেষবারের মতো চোখের দেখা দেখবো বলে। মুখে তোমাকে ভুলে গেছি বললো যে আমার পাগল মনটা সারাক্ষণ খুঁজে বেড়ায় তোমাকে, পেতে চায় তোমার ভালোবাসা। আমার তৃষ্ণার্ত চোখ জোড়া বারবার দেখতে চায় তোমাকে। মাঝে মধ্যে তোমার উপমার উপর আমার অনেক হিংসা হয় ঈশান। কেন আল্লাহ ওর ভাগ্যটা আমাকে দিলেন না? পরক্ষণে আবার ভাবি আমার ভাগ্যে আল্লাহ হয়তো তোমাকে লেখেনি, উনিও চান না তুমি আমার হও। নিয়তি ভেবেই সান্ত্বনা দেই নিজেকে, কিন্তু এত কিছু করেও ভুলতে পারি না তোমাকে। বারবার মনে পড়ে তোমার কথা। তোমার উপমা তো ভাগ্যবতী ঈশান, সে তোমার ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, তোমার বুকে ঠাঁই পেয়েছে। কত সহজে সে না চেয়েও পেয়ে গেল তোমাকে। আর আমাকে দেখো, আমি কেবল ধ্বংস করতে জানি,
তাই তো এত করে চেয়েও পেলাম না তোমাকে। তবে আমার আফসোস নেই, আমি জানি শেষবার তুমি ফেলবে না আমার কথা। মিথ্যে করে হলো একবার ভালোবাসি বলবে আমাকে, না বলে আমি জোর করেই বলিয়ে নেব। এক জীবনে এত অপূর্ণতা নিয়ে আমি মরেও যে শান্তি পাবো না। আবারও বলছি ঈশান, তুমি ভালো থেকো। পৃথিবীর সবটুকু সুখ তোমার হোক, সব ভালো তোমার ভাগ্যেই থাকুক। আমাকে তুমি মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায় রেখো, তবুও প্লিজ মনে রেখো। আমার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আমি আর লিখতে পারছি না ঈশান, নিজের উপর আজ হাসি পাচ্ছে আমি কত নির্লজ্জ দেখো। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি তোমাকেই চাইছি, সত্যি আমি তোমাকে চাই। এই জীবনে না পাই তবু পরজন্মে যেন তোমাকে পাই। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসার মানুষ, আমার না হলেও তুমি অন্যের হয়ে ভালো থেকো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।